আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আবার আজকে আজকে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস নিব, যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় এইসব জিনিসগুলো আসে। তো সেজন্য আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস নিব। তো আজকে আমাদের ক্লাস হবে অ্যালগোরিদম 1 এটার উপরে, এবং আমরা অনেকগুলো জিনিস দেখব। আমাদের হাতে যেহেতু অনেক সময় আছে আজকে, সো আমরা অনেকগুলো ব্যাপার আজকে দেখব, খুঁটিনাটি জিনিসগুলো দেখব। আমি একটু লেট করে ফেললাম, কারণ যখনই আমি ক্লাস নিতে শুরু করতে যাব তখনই একটু প্রবলেমে পড়েছিলাম, দ্যাটস ওয়াই ইট ওয়াজ লেট ফর মি। সো তারপর চলে আসলাম। তো সবাই একটু জানান আমার সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার কিনা, সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম শ্রাবণী দাস আপু, কেমন আছেন? আপনার বাবুটা মেবি আপনার, হয়তো সুন্দর, অনেক কিউট। যাই হোক, তো সবাই একটু জানাবেন যে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ, একটু জানাবেন। দেন আমরা হলো পড়াশোনা শুরু করবো, আজকের পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, তো আজকে পড়াশোনা শুরু করার পরে আমরা মজার মজার কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো, কিছু জিনিসগুলো দেখবো। দেখে থাকার পরে আমরা হলো যে কিছু এক্সপ্লেনেশন দেখবো, কিছু ব্যাখ্যা দেখবো আর কি। হ্যাঁ, তো সবাই সাথে থাকবেন আশা করি, এবং সবগুলো জিনিস একটু ভালো করে দেখবেন। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসেন আজকে। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসেন। তো আর হলো যে সাউন্ড অ্যান্ড ভিডিওটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। হ্যাঁ, সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু জানান কমেন্ট করে। দেন আমি শুরু করছি আর কি আজকের ক্লাসটা। তো সেই পর্যন্ত হ্যাঁ 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 হ্যাঁ, সাউন্ড অ্যান্ড ভিডিও বোথ ক্লিয়ার, ভেরি গুড বড়ু আপু, থ্যাংক ইউ। সো আমরা আজকের ক্লাসে চলে যাই। হ্যাঁ, ওকে ফাইন। সো আজকের ক্লাসে অ্যালগোরিদম ক্লাস। তো এটা যাওয়ার আগে আমরা কয়েকটা ব্যাপার, একটু খুঁটিনাটি ব্যাপারগুলো দেখব, যেটা আমাদের জন্য খুবই ক্লিয়ার হবে আশা করি। তো অ্যালগোরিদম কি জিনিস সেটা আমরা বুঝবো। হ্যাঁ, আচ্ছা, অ্যালগোরিদম কি জিনিস সেটা আমরা আগে বুঝবো। অ্যালগোরিদম কি সেটা আগে আমরা বুঝবো। সেটা হলো যে কোনো সমস্যাকে সমাধান করার পদ্ধতি। অ্যালগোরিদম হলো কি, কোনো সমস্যাকে সমাধান করার পদ্ধতি, সমাধান করার পদ্ধতি। অর্থাৎ আমরা যদি কোনো একটা সমস্যাকে কিভাবে সমাধান করব, কোনো একটা সমস্যা যখন আমরা পাবো সেটাকে কিভাবে সলভ করব বা কোন ওয়েতে সলভ করব, ওই যে সমস্যাটা, এই সমস্যাটা সলভ করার যে পদ্ধতি, তাকে আমরা বলবো অ্যালগোরিদম। হ্যাঁ, তাকে আমরা কি বলবো? অ্যালগোরিদম। যে কোনো একটা সমস্যাকে আমরা কিভাবে সলভ করব সেই সমস্যাটাকে আমরা বলবো অ্যালগোরিদম। ওকে ফাইন। সো সো সমস্যাটার সমাধান কিভাবে হতে পারে? ধরেন আমরা একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন কিভাবে কিভাবে হতে পারে। ধরেন যে ধরেন যে আমরা কি বলে, আমরা ধরেন যে একটা কারো একটা বিয়ের অনুষ্ঠান করব। তো কারো একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে তার বিয়ে করার জন্য প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার পর আমাদেরকে ছেলে দেখতে হবে। ছেলে যখন দেখা হয়ে যাবে, মানে ছেলে যখন দেখা হয়ে যাবে, তখন কি, যে ছেলে মেয়ে দুজনকে পছন্দ হইতে হবে। পছন্দ হইলো, পছন্দ হওয়ার পর তারপর কাজ কি? পছন্দ হওয়ার পর তারপর কাজ হলো যে চলেন আমরা একটা বিয়ের দিন তারিখ ঠিক করি। দিন তারিখ ঠিক করলো। দিন তারিখ ঠিক করার পর সে অনুযায়ী কি বাচ্চা সদাই করলো, করে মানুষজনকে খাওয়ালো, বিয়ে দিল। তারপরে কি, এক্সিট, বিয়ে শেষ, কাহিনীও শেষ, এক্সিট। হ্যাঁ, তো এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা দিয়ে আমরা কি বুঝলাম? যে দ্য প্রসিডিউর অফ ম্যারেজ, একটা বিয়ের সিস্টেম, সিকোয়েন্স। তো এই যে সিকোয়েন্সটা, এটা কি, সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় সেটা একটা সিকোয়েন্স।
তো এই সিকোয়েন্সটাকে আমরা বলবো অ্যালগোরিদম। এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? অ্যালগোরিদম। হ্যাঁ, তো আমরা আরও মজার কিছু জিনিস দেখবো। আমরা আজকে অনেক ডিপ অ্যালগোরিদম দেখবো, অনেক ডিপ কিছু কাহিনী দেখবো। তো ওই কাহিনীগুলো দেখেই আমরা শিখে ফেলবো অনেক কিছু। হ্যাঁ, তারপর কি ধরেন আরও যদি উদাহরণে চলে যাই, যদি আমরা অন্য কোনো উদাহরণে চলে যাই, ধরেন যে এই প্রসেসটা ধরেন আমাদের জীবনে অনেক সমস্যা হইতে পারে। তো ওই সমস্যাটাকে সলভ করার জন্য আমরা কি একটা স্টেপ বা প্রসেস অবলম্বন করি। ওই যে স্টেপ বা প্রসেস, এই জিনিসটাকে হলো আসলে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম কি? সিকোয়েন্স অফ স্টেপস টু সলভিং এ প্রবলেম, এটাকে বলা হয় অ্যালগোরিদম। আচ্ছা, এখন এই যে সমস্যার ধরন একই থাকে না, মাঝে মাঝে সমস্যার ধরন একই থাকে। সমস্যার ধরন একই থাকে মানে কি? হ্যাঁ, এরকম একটা লাইন যদি আমি আপনাকে বলি যে একই ধরনের সমস্যা থাকে। হ্যাঁ, তো আমরা কাকে একটা উদাহরণের জন্য একজন পার্সনকে আমি বেছে নিই। হ্যাঁ, যেমন ধরেন রিপন ভাই, ধরে নেই রিপন ভাই বিয়ে করে নাই। হ্যাঁ, তো এখন আমরা ফেসবুকে লিখি সমস্যা। তো রিপন ভাইয়ের সমস্যা কি কি হতে পারে যদি আমরা একটু খেয়াল করি। তো ধরে নেই রিপন ভাই যেহেতু বিয়ে করে নাই, তো রিপন ভাইয়ের সমস্যা হলো যে টাকা কম, পকেটে টাকা কম, তারপর ঘুরতে যেতে পারছে না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় হলো কি, যেহেতু তার টাকা কম সেহেতু তার ধরেন জিএফ তাকে কি করতেছে না, বিয়ে করছে না। জিএফ বিয়ে করছে না। কেন করছে না? বিকজ পকেটে টাকা নেই। বিকজ কি? পকেটে টাকা নাই। তারপর সেটার জন্য তার কি হইতে পারে? শান্তি নাই, সংসারে শান্তি নাই। তারপর টাকা না থাকার কারণে এটা সমস্যা। বন্ধু বান্ধব যেহেতু টাকা নাই সেজন্য তার এই সমস্যাগুলো হয়েছে। হ্যাঁ, তারপর রিপন ভাই রাতে ঘুম হয় না। এটা কি? এটা অন্য একটা সমস্যা, এটা একটা অন্য সমস্যা। তাহলে এই সমস্যাগুলোকে যদি আমি ক্যাটাগরাইজ করি, এই সমস্যাগুলোকে যদি আমরা নূর মোহাম্মদ রিপন ভাইকে ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা বলতে পারি যে রিপন ভাইয়ের দুই ধরনের সমস্যা। একটা হলো টাকার সমস্যা, আর একটা হলো কি গার্লফ্রেন্ড, মানে এটাকে জিএফ বলে। হ্যাঁ, আর একটা হলো জিএফ সমস্যা। তাহলে রিপন ভাইয়ের সমস্যা কয় ধরনের? দুই ধরনের, টাকার সমস্যা আর জিএফ সমস্যা। তাহলে টাকার সমস্যাগুলোর মধ্যে কি কি পড়ছে? ঘুরতে পারে না, খাইতে যেতে পারে না, এটা করতে পারে না, বন্ধু বান্ধব কাছে আসে না। আর জিএফ সমস্যা কি? বিয়ে করছে না, সংসারে শান্তি নাই, এই সেই হাবি যাবি। তো এই যে ফ্যাক্টরটা, তাহলে আমরা কি করতে পারি? ওনার এই প্রবলেমটাকে আমরা কেন্দ্রীভূত করলাম, শ্রেণীবিন্যাস করলাম। কেন শ্রেণীবিন্যাস করলাম জিনিসটাকে আমি দেখাচ্ছি। এই জিনিসটাকে আমরা কি করলাম? হ্যাঁ, জিনিসটাকে আমরা শ্রেণীবিন্যাস করলাম। সো সমস্যাগুলোকে শ্রেণীবিন্যাস করলাম। কাকে শ্রেণীবিন্যাস করলাম? সমস্যাগুলোকে শ্রেণীবিন্যাস করলাম। হ্যাঁ, আচ্ছা, ইন্টারাপ্ট তো হওয়ার কথা না ভিডিও। আমার এখানে তো ঠিক চলতেছে, আমি তো লাইভে দেখতেছি। মনে হচ্ছে আপনাদের নেটে সমস্যা। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটা লাইভে আমি নিজেও দেখতেছি, মানে একটা আউটপুট স্ক্রিনে আমিও দেখতেছি। সো ওখানে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তো তার মনে হচ্ছে যে আপনাদের নিজেদের ইন্টারনেট কানেকশনের সমস্যা। হ্যাঁ, সো আপনারা একটু আপনাদের ইন্টারনেট কানেকশনটা চেক করেন। কারণ আমি হলো লাইভে গেছি ওয়াইফাই দিয়ে,
আর ভিডিওটা ওপেন করছি হলো মোবাইল ডাটা দিয়ে, হ্যাঁ, আর দেখতেছি মোবাইল ডাটা দিয়ে, তো দুইটাতেই কোনো সমস্যা নেই। সো পুলমার রয় আপু অ্যান্ড আইকে জনি, আপনারা দুজন প্লিজ আপনাদের ইন্টারনেট কানেকশনটা একটু চেক করেন, হ্যাঁ। ওকে ফাইন। সো এই যে সমস্যাগুলোকে একসাথে কেন্দ্রীভূত করলাম, একই ধরনের সমস্যাগুলোকে একসাথে করা, তাহলে এই যে একই ধরনের সমস্যা না, আমি তো ইন্টারনেট পাচ্ছি না, একটু প্লিজ আপনারা একটু আরেকটু মানে ওয়েট করেন, হ্যাঁ। আমার এখানে চলতেছে, মানে আমার স্ক্রিনে তো চলতেছে, সো সমস্যার কথা না। আচ্ছা আচ্ছা, মোবাইল ডাটা দিয়ে দেখছেন, ঠিক আছে না, ভেরি গুড। এই যে নাফিসি আপু দেখছে, ওনার সমস্যা নেই। ওকে, সো কি বললাম, একই ধরনের সমস্যাগুলোকে একসাথে করা। তো একই ধরনের সমস্যাগুলোকে একসাথে যখন আমরা করব, যেমন ধরেন কি টাকা সমস্যা, ঘুমের সমস্যা, তারপরে ধরেন জিএফ প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকে আমরা একসাথে করলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সো এই ধরনের সমস্যাগুলোকে আমরা যদি একসাথে করি, তাহলে আমরা সাম টাইপস অফ অ্যালগোরিদম পাই, যেগুলো হলো একই ধরনের কিছু অ্যালগোরিদম, সাম টাইপস অফ অ্যালগোরিদম। তাহলে কি কি আছে, যেমন ডিভাইড অ্যান্ড কনকার, তারপরে আছে কি গ্রিডি, তারপর কি গ্রিডি অ্যাপ্রোচ, তারপরে কি আছে গ্রিডি অ্যাপ্রোচ ছাড়া আছে ডাইনামিক প্রোগ্রামিং, তারপরে কি আছে আমাদের, তারপরে আছে হলো রিকারশন অ্যালগোরিদম। সো এই ধরনের অনেক প্রকারের অ্যালগোরিদম আছে। কি বললাম, এই ধরনের অনেক প্রকারের অ্যালগোরিদম আছে। তো তো এই যে অনেক ধরনের অ্যালগোরিদম আছে, তার মধ্যে আমরা আজকে রিকারশন অলরেডি আমরা দেখে ফেলেছি, আমরা আজকে ডাইনামিক অ্যান্ড গ্রিডি অ্যাপ্রোচটা দেখবো। আমরা কি দেখব, আমরা আজকে দেখব ডাইনামিক অ্যান্ড গ্রিডি অ্যাপ্রোচ। এই দুইটা প্রবলেমকে আমরা আজকে দেখব। এই দুইটা প্রবলেম হলো আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। সো আমরা প্রবলেমে চলে যাইতে যেতে আমরা অনেক কিছু দেখতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা খেয়াল করি। আচ্ছা, সো প্রথমে মুছে দিই। আচ্ছা, সো ডিভাইড অ্যান্ড কনকারটা কি জিনিস, হ্যাঁ, ডিভাইড অ্যান্ড কনকারটা কি জিনিস, ডিভাইড অ্যান্ড কনকারটা কি জিনিস সেটাকে আমরা বুঝবো। ডিভাইড অ্যান্ড কনকার হলো, আমি একটা গল্প বলি, হ্যাঁ। ব্রিটিশরা যেই কাজ করতো, ব্রিটিশরা যখন উপমহাদেশ শাসন করার পরে তারা একবার চিন্তা করলো যে আমরা তো উপমহাদেশ ছেড়ে চলেই যাব, কিন্তু তারা এত বড়, এত জনসংখ্যা এই উপমহাদেশে, তারা যদি একবার আমাদের বিরুদ্ধে লাগে তাহলে আমরা তো পারবো না। তখন রিকারশন কবে দেখালেন, উম্মে সালমা সন্না। হায় রে, সি প্রোগ্রামিং এর ক্লাসগুলো দেখেন আপু, রিকারশনটা অনেক ভালো করে দেখাইছি সবাইকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো ব্রিটিশরা যখন বলল যে এই উপমহাদেশটাকে আমরা কি করব, একসাথে থাকতে দিব না, তখন তারা একটা ফন্দি আঁট করলো। ফন্দিটা কিরকম, যে এদেরকে যদি আমি ছোট ছোট খণ্ডে ভাগ করি, তাইলে দেখা গেল এরা নিজেরাই ঝগড়া করে মরে যাবে। কি করবে, ঝগড়া করে মরে যাবে, ঠিক আছে।
সো এই ফ্যাক্টরটা যখন হয়ে যাবে, যখন তারা ছোট হয়ে যাবে, তখন তারা আর আমাদের সাথে পারবে না। তখন ব্রিটিশ সেই চিন্তা করে উপমহাদেশকে ভাগ করে দিয়ে গেল, অনেকগুলো খণ্ডে ভাগ করে দিয়ে গেল। তখন মানে মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হওয়ার আগের অবস্থাটার কথা বলতেছি। তখন তারা কি করলো, ছোট ছোট খণ্ডে ভাগ করলো এবং প্রত্যেকটা খণ্ডে রাজা দিয়ে দিল। দেওয়ার পর কি করলো, যে কয়েকটা কয়েকটা খণ্ডকে মিলাই দিল। মিলাই দেওয়ার পর তারা কি করলো, একসাথে হইলো। তখন দুইটা তিনটা খণ্ড, হ্যাঁ, দুইটা তিনটা খণ্ড একসাথে করে করে তারা ঝগড়া করতো একজন আরেকজনের সাথে। তো তখন কি করলো, এই যে ঝগড়া করলো, করার ফলে তারা কখনো মিলল না। অর্থাৎ ছোট ছোট খণ্ডে ভাগ করার কারণে তারা আর হলো যে নিজেরা নিজেরা মিলল না। সো এই হলো ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস। হ্যাঁ, সো এই প্রবলেমটা দিয়ে এই সলিউশনটা, মানে এই ধরনের রিলেটেড প্রবলেম, অ্যালগোরিদমের এক ধরনের প্রবলেম, অ্যালগোরিদমের কিছু প্রবলেম আছে যেগুলো আমরা ডিভাইড অ্যান্ড কনকারে আমরা সলভ করতে পারি। ডিভাইড অ্যান্ড কনকারে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। সো আমরা যদি জিনিসটা দেখি যে কিভাবে ডিভাইড অ্যান্ড কনকারে সলভ করব, তাহলে তাহলে আমরা জিনিসটাকে অ্যালগোরিদম আকারে যদি দেখি, হ্যাঁ, খুব সহজেই যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে প্রবলেম এন, একটা প্রবলেম আছে কি এন আছে, হ্যাঁ, প্রবলেম আছে এন, সেটাকে আমরা কি করতে পারি, সাব প্রবলেম ভাগ করতে পারি, সাব প্রবলেম। তাহলে এটাকে যদি সাব প্রবলেম করি n/2 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, সাব প্রবলেম কি হবে, n/2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আবার কি, ধরেন 1 নম্বর সাব প্রবলেম, এটা হলো 2 নম্বর সাব প্রবলেম। তখন আমি কি করব, এটা সলিউশন বের করব, সলিউশন অফ সাব প্রবলেম 1, আর এখানে আমি কি করব, আবার সলিউশন বের করব। ঠিক আছে, সলিউশন অফ সাব প্রবলেম 2, সলিউশন অফ সাব প্রবলেম 2, অর্থাৎ আমি 2 নম্বর সাব প্রবলেমের সলিউশনটা বের করতেছি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করি একটু। আচ্ছা, আমরা ইন্ডিয়া এইসব জিনিস শেয়ার না করি প্লিজ। আমরা একটু কম্পিউটার সায়েন্স পড়তে আসছি, তো ওইটা আমি গল্পের জন্য বোঝানোর জন্য বলছি। তো আমরা একটু পড়ার দিকে মনোযোগ দিই। হ্যাঁ, এই ইন্ডিয়া কি সাব প্রবলেম কি করলো, হাবিজাবি করলো, এগুলো আমাদের এখন জানার দরকার নেই। আচ্ছা, তো সেকেন্ড জিনিসটা কি, সাব প্রবলেম অফ সলিউশন 2, ঠিক না? আচ্ছা, তারপর ডিভাইড এন্ড কনকার কি কাজ করবে, দুইটাকে একসাথে করবে। তখন লিখবে কি, এ সলিউশন অফ অরিজিনাল প্রবলেম। আচ্ছা, আমাদের এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা একটা বেসিক গ্রাফ, একটা বেসিক ফ্লো চার্ট। এটা হলো একটা বেসিক, এটা বি, হ্যাঁ, বেসিক ফ্লো চার্ট অফ ডিভাইড অ্যান্ড কনকারের এটা একটা বেসিক ফ্লো চার্ট। সো আমরা একটু প্লিজ, আমরা সবাই এই জিনিসটি একটু খাতায় লিখবো যে ডিভাইড অ্যান্ড কনকারের বেসিক ফ্লো চার্ট হলো এটা। আমি আবার লাল কালি দিয়ে বলছি যে প্রথমে আমরা একটা প্রবলেম নিব, এটা একটা প্রবলেম বা সমস্যা। এই সমস্যাটাকে আমরা অর্ধেক করবো। এই সমস্যাটা কি করলাম, অর্ধেক করলাম, সাব প্রবলেম করলাম অর্ধেক, n/2, সাব প্রবলেম করলাম। মানে দেখেন, এই দুইটাকে যদি আমরা যোগ করি, n/2 প্লাস n/2 সমান কি হয়, প্রবলেমটা হয়ে যায়। হ্যাঁ, সো এই সাব প্রবলেমটা সলিউশন বের করলাম, এটা বের করে এই অরিজিনাল প্রবলেমটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং অ্যান্ড দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ আওয়ার অ্যালগোরিদম। ওকে, সবাই একটু খাতায় লিখি এটাকে, সো আমরা এটা বুঝলাম। হ্যাঁ, সাব প্রবলেমটা বুঝলাম। সো এখন চলে আসি আমাদের এই জিনিসের মূল কথায়। আচ্ছা, খাতায় নোট করেছি ভাই, হ্যাঁ, খাতায় নোট করেন, খুবই ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এবার চলে আসি আমাদের নেক্সট পড়ায়।
পরীক্ষায় কি আসবে সেটা আমরা পড়ি। হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা, ডিভাইড অ্যান্ড কনকার। সো ডিভাইড অ্যান্ড দ্য কনকারের মেল জিনিস খাতায় লিখবেন, আমি লিখি ব্রেকিং the problem into several sub problem that are similar to original problem but small in size. সো প্রবলেমটা কি বলতেছে যে আমি প্রবলেমটাকে ভাঙবো ছোট ছোট প্রবলেমে ভাগ করব, সেটা অরিজিনাল প্রবলেমের সিমিলার কিন্তু সাইজে ছোট। এখন আমি যদি বাংলাদেশে ভাগ করি, ভাঙ্গা চিটাগং একটা দেশ, ঢাকা একটা দেশ, খুলনা একটা দেশ, এরকম দেশ যদি করি, তখন কি পুরোটা জিনিস আসলে বাংলাদেশ, কিন্তু আসলে বাংলাদেশ না, সবাই কি ছোট ছোট সাব প্রবলেম। ঠিক আছে, এটা আচ্ছা। তারপরে স্টেপটা কি? তারপরে সলভ দ্য সাব প্রবলেম রিকার্সিভলি। সলভ দ্য সাব প্রবলেম রিকার্সিভলি, এটা পরীক্ষা আসে। সলভ দ্য সাব প্রবলেম রিকার্সিভলি, successively and independently. Successively and independently. হ্যাঁ, তারপর স্টেপটা কি? কম্বাইন দ্য সলিউশন। তারপর আমরা কি করব? কম্বাইন দ্য সলিউশনগুলোকে একসাথে করব। সো এটা হলো আমাদের ডিভাইড অ্যান্ড কনকিউরের মেইন প্রসেস। আমরা ডিভাইড অ্যান্ড কনকিউরের মেইন প্রসেসটা কি? ডিভাইড অ্যান্ড কনকিউরের মেইন প্রসেসটা হলো আমরা প্রবলেমগুলোকে প্রথমে ছোট ছোট খণ্ডে ভাগ করব, ছোট ছোট খণ্ডগুলোকে সলিউশন করে সেগুলোকে আবার একসাথে করব। সো দিস ইজ দ্য থিং অ্যান্ড দিস ইজ দ্য মেইন থিং অফ আওয়ার ক্লাস। ওকে, ভেরি গুড। সো আমরা এক্সাম্পলে চলে যাই, যে পরীক্ষা আসে, এই ভাইয়ারা বলেন তো যে ডিভাইড অ্যান্ড কনকারের এক্সাম্পল কি পরীক্ষা প্রায় আসে। সো এরকম আমরা এক্সাম্পলগুলোকে লিখব। এক্সাম্পল পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, যদি বলি সর্টিং, তখন আমরা লিখব যে মার্জ সর্ট, কুইক সর্ট। আচ্ছা, যদি বলি যে তারপর কি আছে, বাইনারি ট্রি ট্রাভার্সাল। তারপর আছে কি, বাইনারি সার্চ। তারপরে আমাদের কি আছে, মাল্টিপ্লিকেশন অফ লার্জ ইন্টিজার। তারপর আছে কি, ম্যাট্রিক্স multiplication, তারপর আছে কি কনভেক্স হল অ্যালগরিদম। সো এগুলো, এই যে প্রবলেমগুলো আমি দেখাইছি, এগুলো হলো সব ডিভাইড অ্যান্ড কনকারের প্রবলেম। এগুলো কার প্রবলেম? ডিভাইড অ্যান্ড কনকারের প্রবলেম। ওকে, আচ্ছা। সো সবাই মনে হয় আমরা উদাহরণ বুঝতে পারছি, ডিভাইড অ্যান্ড কনকার কেমনে কাজ করে সেটা বুঝতে পারছি, তাই না? সবাই একটু বলেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝলে আমি হলো নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ, মানে পড়ায় চলে যাব। হ্যাঁ, সবাই একটু রিপ্লাই দিবেন যে বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত।
সবাই কি একটু বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কাহিনীটা বুঝছেন তো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা একটা উদাহরণে চলে যাই। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণে চলে যাব। আচ্ছা, বুঝলে ভালো। হ্যাঁ, সো আমরা ছোট্ট একটা উদাহরণে চলে যাই। হ্যাঁ, বাইনারি সার্চ, যেটা আমরা আগেও পড়ছি, আমি আজকে হালকা করে দেখাবো। বাইনারি সার্চ, বাইনারি সার্চ। হ্যাঁ, আচ্ছা। সো বাইনারি সার্চের প্রবলেমটা কীরকম ছিল? বাইনারি সার্চের প্রবলেম ছিল যে আমরা মিড বের করে করে শিখবো। যেমন ভ্যালু আছে 8, 14, 18, 25, তারপর আছে কি 26, 31, 34, 36, 41, 43। এগুলো ছিল কি আমাদের বাইনারি সার্চ করার জন্য এই ভ্যালুগুলো ছিল। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। সো এখানে যদি আমি ইন্ডেক্স ডিফাইন করি তাহলে কি পাবো? ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, সো বাইনারি সার্চের প্রথম কাজ কি ছিল? মিড বের করা। স্টেপ ওয়ান কি ছিল? মিড বের করা। মিড, তাহলে মিড কেমনে বের করে? হ্যাঁ, মিড কেমনে বের করে? মিড বের করে 0 প্লাস হাই মাইনাস লো বাই 2। আচ্ছা, তাহলে এখানে কত বেরোলো? এখানে কত বেরোলো? 0 প্লাস 9 মাইনাস 0 বাই 2 মানে কত? 9/2 মানে 4.5। এটাকে আমরা ফ্লোর করব, ফ্লোর 4.5। তাহলে কত বেরোবে ফ্লোর করলে? 4 বেরোবে। ফ্লোর করলে কত বেরোবে? আমাদের 4 বেরোবে, তাই না? আমরা ফ্লোরাল সেল দেখেছিলাম না? ফ্লোরাল সেল। তাহলে মিড ভ্যালু কোনটা? ধরি এটা আমার এ, এটা আমার কি এ নামের একটা অ্যারে। হ্যাঁ, তাহলে আমাদের মিড ভ্যালু কি বেরোবে ভাই? মিড সমান সমান A4 মানে কত? মানে এই যে 26টা হলো আমার মিড। এটা কি আমার মিড ভ্যালু। তারপর আমি যেন কি করব? তারপর আমি খুঁজবো, ধরুন আমি 34কে খুঁজবো। তাহলে কি হবে? কম্পেয়ার করাবো স্টেপ 2তে। স্টেপ 2 মিড গ্রেটার দেন সিড, গ্রেটার দেন কি ভ্যালু? এটাকে আমি খুঁজবো। হ্যাঁ, 34 এটা আমার কি ভ্যালু? ভ্যালু। তাহলে মিড গ্রেটার দেন 36। তাহলে তাহলে আমার কি হবে? মিড কত? 26 ইজ গ্রেটার দেন 34 না। যদি না হয় তখন কি হবে? তখন 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 আমাদের আমাদের কি হবে? তখন মিড, তখন লো ইজিক্যাল টু মিড হয়ে যাবে। লোটা মিড হয়ে যাবে আর ওটা কি হয়ে যাবে? হাই হয়ে যাবে, এরকম করে। হ্যাঁ, আর হাই হাইতেই থাকবে, হাই হাইতেই থাকবে। তারপর আমরা আবার খুঁজবো, সেম কাজ করব, এই সেম কাজ করব করে করে যতটুকু পর্যন্ত, মানে যত সময় পর্যন্ত আমরা না পাই তত সময় পর্যন্ত আমরা জিনিসটাকে খুঁজবো, তাই না? এটা তো আমি পড়াইছি, তাই না? এটা পড়াইছি, সেজন্য এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না, যেহেতু আমি এটা আপনাদেরকে পড়াইছি। কারণ আমার আসলে অনেক কিছু পড়ানো এখন বাকি আছে। হ্যাঁ, সো এটা অনেক সহজ, এটা আমি একবার পড়াইছি একদম প্রথম একটা ক্লাসে, নাকি কোন ক্লাসে যেন আমি পড়াইছিলাম, সি প্রোগ্রামিং না কোনটা, ডাটা স্ট্রাকচারে পড়াইছিলাম। হ্যাঁ, সো এটা পড়ানোর কিছু নাই। তো এভাবে আমরা যখন খুঁজবো তখন আমরা অর্ধেক অর্ধেক খুঁজবো। হ্যাঁ, তখন আমরা কি করবো? অর্ধেক অর্ধেক করে খুঁজবো। যেহেতু আমরা অর্ধেক অর্ধেক করে খুঁজি, তাহলে টাইম কমপ্লেক্সিটি কীরকম আসে? এই যে এন সংখ্যা, এটাকে অর্ধেক করলাম মানে সাব প্রবলেম। এটা কি করলাম? এন এন টোটাল। হ্যাঁ, এন হলো আমার টোটাল সংখ্যাটা, তাহলে এটা কি হবে? আমার সাব প্রবলেম n/2। সেটাকে আবার কি n/4, এটা আবার সাব প্রবলেম, এটা আবার কি সাব প্রবলেম। তারপরে n/8, এরকম করে করে আমরা ভাগ করবো, করতে করতে কি পর্যন্ত যাবো? 1 পর্যন্ত যাবো, করতে করতে 1 পর্যন্ত যাবো। তাহলে ব্যাপারটা কীরকম হয়? n2 সমান 1 বা কনস্ট্যান্ট এরকম ধরা যায়। ঠিক আছে? কেন 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 এটা 2x এলো? এই যে 2 পাওয়ার 0, 2 স্কোয়ার, 2 কিউব এরকম করে করে যাচ্ছে, তাই না? এই যে n/2 তারপর n/2 1, n/2 স্কোয়ার, n/2 এভাবে করতে 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 n/2 পর্যন্ত যাবে। 2 1, 2, 3 এভাবে 2x পর্যন্ত যাবে। সো 2x মানে কি? কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাবো? x সমান 2x, এখানে কনস্ট্যান্ট থাকলো। আমি যদি লগ নেই উভয় পাশে, তাহলে log n সমান log c 2x। তাহলে এখানে কি বেরোবে? log n সমান cx log 2।
মানে সি তো কনস্ট্যান্ট আর লগ টু মানে তো 1, তাহলে আমরা পাবো কি x সমান log n। সো বিগ ও অফ n কমপ্লেক্সিটি হলো কি log n। এটা হলো আমার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি। এটা আমার কি বাইনারি সার্চের কমপ্লেক্সিটি, যেটা আমরা ছোটবেলায় পড়েছি, ছোটবেলা না মানে লাস্ট সি প্রোগ্রামিং ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না? সি প্রোগ্রামিং ক্লাসে আমরা দেখেছিলাম। এখন একটা মজার জিনিস দেখাবো, হ্যাঁ, যে এই জিনিসটাকে আসলে কিভাবে আমরা অন্য একটা স্টাইলে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন, হ্যাঁ, আর একটা ছোট জিনিস দেখাই, একটু বোঝার চেষ্টা করেন, আপনারা প্রায় দেখেন। হ্যাঁ, এরকম। সো সো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন, টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন, হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন। তাহলে আমরা কি দেখতে পারি, ধরেন tn একটা সংখ্যা আছে k প্লাস tn/2। আচ্ছা, ব্যাপারটা হলো যে tn হলো আমার টোটাল বাইনারি সংখ্যাটাকে, হ্যাঁ, এটাকে আমি কি করলাম, k প্লাস k আমার কনস্ট্যান্ট ধরে নিলাম, এবং n/2 মানে টাইম অফ n/2 মানে জিনিসটাকে আমি অর্ধেক করলাম। এখন ওই অর্ধেকটা, যে অর্ধেকটা আমি বাইনারি সার্চে করলাম, সেই অর্ধেকটাকে কি আবার অর্ধেক করবো না? তাহলে কনস্ট্যান্ট একটা আমার থাকবে সবসময়, তাহলে এটা কি হয়ে যাবে, n/4 হয়ে যাবে। এই যে n/4 আছে সেটা কি আবার অর্ধেক করবো, তাই না? আমাদের কাজ কি এভাবে পুরো অর্ধেক করা, তখন এটা হয়ে যাবে tn/8 হয়ে যাবে, tn/8 হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে আমি একটু ক্লাস নিচ্ছি, তো একটু পরে ফোন দিই ভাই। তো এই যে এটা কি হয়ে গেল, হ্যাঁ, তো আমাদের tn/8 হয়ে গেল। হ্যাঁ, ওকে ফাইন। সো কে প্লাস লাস্টে কি কে থাকবে, যখন 1 হয়ে যাবে, মানে ভাগ করতে করতে যখন আমার একটা ভ্যালু থাকবে, খেয়াল করেন, ভাগ করতে করতে যখন ফাইনালি আমার একটা ভ্যালু থাকবে, তখন তো আর কিছু থাকবে না। তখন কি থাকবে না, তখন আর কিছু থাকবে না, তখন এটা শুধু কে থাকবে, তখন এটা শুধু কে থাকবে। তাহলে বেসিক্যালি এই জিনিসটা আমি কি পাইছি, টোটাল সংখ্যাটাকে n/2 n/4 n/8 এভাবে করতে করতে আমি অনেকগুলো, এই জিনিসটাকে এভাবে করতে করতে একদম অনেকগুলো ভ্যালু পাইছি, তাই না? সো এটাকে কি 2 2 স্কোয়ার 2 কিউব এরকম করে পাওয়া যায়, যেটা আসলে কি দাঁড়ায়, 2x, সরি এখানে লিখি, এটা আসলে কি দাঁড়ায়, n2x। তাহলে n2x হলে তারপর কীভাবে লগ এন আসে সেটাই ক্যালকুলেশন আমি একটু আগে দেখাইছি। হ্যাঁ, সো এই হলো আমাদের বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করে সেটা আমরা দেখবো। হ্যাঁ, এখন আমি সবাইকে একটা প্রবলেম দিই। হ্যাঁ, সো প্রবলেমটা এরকম, প্রবলেম 1, সবাই খাতা কলম নেন, একটা প্রবলেম দিব। হ্যাঁ, প্রবলেম 1, how many comparisons are required to search an element, to search an item 89 in the given list using binary search. Okay, 4 8 19 25 34 39 45 48 66 75 89 95 আসলে 3 B4 C5 D6। সো এই হলো আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হলো আমাদের হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক মানে পরীক্ষা বলছে যে কতগুলো কম্প্যারিজন লাগবে, মানে এই যে কতগুলো কম্প্যারিজন লাগবে, অর্থাৎ আমাদের কতগুলো স্টেপ লাগবে। কম্প্যারিজন বলতে আসলে কি বোঝাচ্ছে, স্টেপ লাগবে, স্টেপ। হ্যাঁ, মানে কতগুলো স্টেপ লাগবে, স্টেপ।
কতগুলি স্টেপ লাগবে এই 89কে বের করতে, এই 89কে এই লিস্টটা থেকে বের করতে ইউজিং বাইনারি সার্চ। সো বাইনারি সার্চ করে এই লিস্টটা থেকে 89 বের করতে আমাদের কতগুলি স্টেপ লাগবে সেটাই বের করতে বলছে। সো আমরা কি করব, আমরা হলো যে বাসায় জিনিসটাকে করব। হ্যাঁ, এটা হলো হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই কি এই পর্যন্ত বুঝে আমি নতুন একটা সমস্যায় চলে যাবো। হ্যাঁ, অ্যানাদার সর্টিং প্রবলেম। আচ্ছা, নতুন একটা সর্টিং প্রবলেমে যাব। হ্যাঁ, সবাই বুঝছি। সবাই বুঝলাম? বুঝলে আমি নতুন সমস্যা চলে যাচ্ছি। ওকে ওকে, সো আচ্ছা, সো আমাদের বাকি যেই অ্যালগোরিদমগুলো আছে, সর্টিং অ্যালগোরিদমগুলো, যেমন মার্জ সর্ট, ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস ইউজ করে। কোন সর্ট? মার্জ সর্ট, মার্জ সর্ট, ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস ইউজ করে। ওকে, সো আমরা বাকি সর্টিংগুলো আমরা নিজেরা দেখে নিব। আমি একটা সর্টিং এখন পড়াবো যেটা ডিভাইড অ্যান্ড কনকার না, সেটার নাম হলো কি, যে সর্টিংটা আমি এখন বুঝাবো আপনাদেরকে। সবাই খাতা কলম নেন, এটা খুবই ইম্পর্টেন্ট। রেডিক্স সর্ট। আচ্ছা, ডিভাইড অ্যান্ড কনকার না, এটা ডিভাইড অ্যান্ড কনকার না, কিন্তু আমি বুঝাবো কি জন্য, এটা আপনারা পারবেন না, মানে বুঝবেন কিনা যাই না, সেজন্য বুঝাবো। সবাই একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। রেডিক্স শর্ট বুয়েট ভর্তি পরীক্ষায় রেডিক্স শর্ট আসছে, বুয়েটের কোনো একটা কোশ্চেনে রেডিক্স শর্টটা দিছিল, যে রেডিক্স শর্ট করে ডাটাটা দেখাও। সো বুয়েট পরীক্ষা যেটা আসছিল সেটা আমি তুলে দিচ্ছি আপনাদেরকে। বুয়েট পরীক্ষা ছিল 273, 383, 462, 1465, 722 বলছে এই ডাটাগুলোকে নিয়ে রেডিক্স শর্ট করে দেখাও। কি বলছে? যে এই ডাটাগুলোকে নিয়ে রেডিক্স শর্ট করে দেখাও। সো আপনারা প্লিজ সবাই একটু মনোযোগ দিবেন, একদম ঠান্ডা মাথায় বুঝেন। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় বুঝেন। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায়, কোনো কথা হবে না, জাস্ট বুঝেন। হ্যাঁ, আচ্ছা, সো আমরা পুরোটা ঠান্ডা মাথায় এখন বুঝবো রেডিক্স শর্ট। হ্যাঁ, ওকে, প্রথম ধাপ। আচ্ছা, সো প্রথম ধাপ হলো আমরা সাজায় নিব এরকম, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো আওয়ার ফার্স্ট সাইকেল, প্রথম সাইকেল লিখতে হবে, ফার্স্ট সাইকেল। হ্যাঁ, আচ্ছা, রেডিক্স শর্টের প্রথম শর্ত হলো এই সাইড থেকে শুরু করবো। রেডিক্স সেট কোন সাইড থেকে শুরু করব? প্রথম শর্ত হলো এই যে এই দিকের ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করব। কোন দিকের ভ্যালুগুলোকে? এই দিকের ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করবো। হ্যাঁ, এই দিকের ভ্যালুগুলোকে কাউন্ট করবো। তো করি, প্রথমে এটা আছে, তারপরে এটা, প্রথমে এটা, হ্যাঁ ফার্স্ট স্টেপ, এটাকে কাউন্ট করবো, এইটা, তারপরে এটা, তারপরে এটা, এটা, হ্যাঁ, তারপরে এটা কাউন্ট করবো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন।
আচ্ছা, আপনি একটু নেটটা একটু এখন বাড়ায় দেন, হ্যাঁ? শুক্রবারে আমি দিব, হ্যাঁ? শুক্রবার? হ্যাঁ, নেট স্পিড একটু বাড়ান, ক্লাস নিচ্ছি তো, হ্যাঁ একটু বাড়ান। আচ্ছা ঠিক আছে ভাই। সো কি বললাম যে এই ফার্স্ট সাইকেলে আমরা হলে এই ব্যাপারগুলোকে দেখব, এইগুলো, হ্যাঁ, লাস্ট সংখ্যাটা কিসের মধ্যে যায় সেখানে আমরা জিনিসগুলোকে লিখবো, খেয়াল করেন। আচ্ছা, তো কেউ না বুঝলে কমেন্ট করবেন সাথে সাথে, হ্যাঁ, না বুঝলে কিন্তু সাথে সাথে কমেন্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে পাইলাম কত, 273, এটা বলে থ্রির ঘরে, থ্রির ঘরে, তাহলে আমি থ্রির ঘরে, এই যে এটা থ্রির ঘর না, এখানে লিখে ফেলি যে 273, তারপরটা কত 383, মানে থ্রির ঘরে, কমা 383 লিখে ফেললাম, হ্যাঁ। তারপর একটা কত করবো না, দুইয়ের ঘরে 262, মানে এই ঘরে, এই ঘরে পড়ছে, তাহলে আমরা কত পাবো 462। তারপরটা কত, ফাইভের ঘরে 1465, ফাইভের ঘরে 1465, 1465, হ্যাঁ। তারপরটা কত 472, মানে দুইয়ের ঘরে, তাহলে 722, এই করে আমরা পেয়ে গেলাম, এই করে আমরা পাইলাম। তাইলে আমাদের ফার্স্ট সাইকেল নাম্বারতে আমরা কি পাইলাম, একটু লিখি। ফার্স্ট সাইকেলে পাইলাম কি 462, 722, 383, 1465, ফার্স্ট সাইকেল আমরা এটা পাইলাম। আমি স্ক্রিনটা একটু ছোট করি, হ্যাঁ, তাহলে জায়গা হবে, হ্যাঁ, এই তো, হ্যাঁ। তাহলে ফার্স্ট সাইকেল আমরা এই জিনিসটাকে পাইলাম, ওকে। হয়ে গেল রে, এই তো, হ্যাঁ। সো এটা হলো আমার ফার্স্ট সাইকেলে পেলাম। কেউ না বুঝলে বলবেন প্লিজ, না বুঝলে বলবেন। এবার আসি, ফার্স্ট সাইকেল গেল, এবার আসি সেকেন্ড সাইকেল। সেকেন্ড সাইকেল আমরা কি করব, আমরা সেম জিনিসগুলোকে আবার দেখব। তাহলে এবার কালারটা চেঞ্জ করি, ব্লু কালার নেই, হ্যাঁ। এইটা হলো সেকেন্ড সাইকেল, 7 8, এখানে আছে 6, এখানে আছে 6, এখানে আছে 2। তাহলে প্রথমে আসছে আমার কি 7-এর ঘরে 273, 7-এর ঘর কোনটা, এখানে চলে আসবে 273। তারপর আছে 383, 8-এর ঘর কোনটা রে ভাই, এইটা। তারপর আসছে 383, তারপর আছে 462, মানে আসলে এই ঘরে, হ্যাঁ, 462। তারপর আছে 1465, তার মানে এটা সামনে হবে 1465। তারপর আছে কত 722, এটা মানে এই 2 এর ঘরে আসলে 722। তাহলে সেকেন্ড সাইকেলে কি পাইলাম, সেকেন্ড সাইকেলে পাইলাম 722, 462, 1465, 273, 383। সবাই একটু খেয়াল করবেন, মনে রাখবেন যে যখন আমার একদম শেষ ডিজিট, মানে সবচেয়ে বড় সংখ্যা, এটা সবচেয়ে বড় সংখ্যা না, তার শেষ ডিজিটটা যখন শেষ হয়ে যাবে তখনই আমরা একটা সর্টিং রেজাল্ট পাবো। তখন আমরা কি পাবো, একটা সর্টিং রেজাল্ট পাবো। তাহলে আমাদের 2 নম্বর সাইকেলও শেষ। এবার হলো আমাদের থার্ড সাইকেল। ওর এটা কি কালি হলো, সুন্দর কালি নেই, এই তো থার্ড সাইকেল নেই ওরা, হ্যাঁ। আচ্ছা, সো থার্ড সাইকেলে আমাদের আবার শুরু হবে 2 থেকে, 2 3 4, এখানে 4, এখানে 7, এগুলো নিয়ে শুরু হবে। তার প্রথমটা কোথায় আছে, 2-এর ঘরে আছে, তাহলে টোটাল কি পেলাম 273। তারপরটা আছে 3-এর ঘরে, তারপরটা আছে আবার কোথায়, 3-এর ঘরে আছে, হ্যাঁ। তাহলে 383, 3 ঘরে 383। তারপরে আছে আমার 462, মানে 4-এর ঘরে 462। তারপরটা আছে, এটা আছে 4, 3 নম্বর ঘরে কি 4, 1465, মানে এই ঘরে 1465, কারণ আমরা 3 নম্বর সংখ্যাটাকে কাউন্ট করতেছি। 3 নম্বর সংখ্যা অনুযায়ী এখানে পড়ছে 4, এখানে 3 নম্বর সংখ্যা কি 7, তাহলে মানে 7-এর ঘরে, মানে 722। তাইলে থার্ড সাইকেলে কি পাইছি আমরা, থার্ড সাইকেলে পাইছি কত, যে
273 383 462 1465 আর হলো 722, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল শেষ। এবার হলো লাস্ট সাইকেলটা আমরা ধরবো, সেটা আমরা কালারটা চেঞ্জ করে নিই। সেটা হলো ফোর্থ সাইকেল, বিকজ আমার এখনো একটা সংখ্যা বাকি আছে এখানে, তাই না? ফোর্থ সাইকেল। আচ্ছা, এখানে ফোর্থ সাইকেলে কিছু আছে? নাই। কিছু না থাকলে, কোনো ইন্টিজার সংখ্যার পিছনে কিছু না থাকলে আমরা কি ধরি? জিরো। এটা আমরা কি ধরবো? জিরো। আরে ছোট করতে হবে মনে হচ্ছে না? হ্যাঁ, যদি কিছু না থাকে তাহলে এটাকে আমরা ধরবো জিরো। এখানেও 4 নম্বর সাইকেলে কিছু নাই, তার মানে জিরো। 4 নম্বর সাইকেলে কিছু নাই, মানে জিরো। আচ্ছা, তারপরে 4 নম্বর সাইকেলে কিছু নাই, জিরো। 4 নম্বর সাইকেলে কিছু নাই, জিরো। এটা, হ্যাঁ। সো আমরা সেম জিনিসটাকে এবার আমরা করে ফেলি। ওকে, সো আমরা করব। আচ্ছা, এই যে 2 নম্বর সাইকেল থেকে আমরা, এই যে ফার্স্ট সাইকেল থেকে কিন্তু 2 নম্বরটা ক্রিয়েট করছি, 2 থেকে 3 বানাইছি। এবার 3 থেকে 4 সাইকেল বানাবো, 4 সাইকেল বানাবো। হ্যাঁ, 4 সাইকেল বানাবো কিভাবে দেখি আমরা এবার। হ্যাঁ, তো 0 2 7 3, হ্যাঁ, তো 0 2 7 3, তো 2 7 3 এটা আগে কি? এটা আগে কি? 0। তার মানে 0 মানে কোন ঘরে পড়বে? এই যে 0-র ঘরটা আছে, এই যে 0-র ঘরে চলে আসবে। যেহেতু 0-র ঘরে চলে আসবে, তাহলে এটা কি হবে? 2 7 3, তারপরে 3 8 3, তাহলে কি 0-র ঘরে? আরে কি হলো? 3 8 3, তারপরে আছে কত? 4 6 2, 4 6 2 এ ঘরে। আচ্ছা, তারপর কত? 1 4 6 3, মানে 4 নম্বর ডিজিটটা এটা হলো 1। সো এটা কি? আমাদের 1 এর ঘরে চলে যাবে। তো 1 এর ঘরে চলে কত হবে? 1 4 6 5। তারপরটা কত আছে? 7 2 2, মানে 4 নম্বর সংখ্যাটা এটারও 0, কারণ 3টা ঘর, 4 নম্বর কিছু নাই, তার মানে 0। তার মানে এটা আবার পড়বে এখানে 7 2 2। তাহলে আমরা ফোর্থ সাইকেলে কি কি পাইলাম ভাই? আমরা একটু ছোট করে দেখি। তাহলে আমরা ফোর্থ সাইকেলে পাইলাম কি কি? যে 273, 383, 462, 722, 1465, মানে যে এই সিকোয়েন্সটা এভাবে নিলাম, এভাবে নিয়ে তারপরে এভাবে নিলাম, তারপরে এভাবে। হ্যাঁ, তো এই যে দেখেন, এখন দেখেন ভ্যালুগুলো পুরা কি সর্টেড আছে না? পুরা সর্টেড আছে, পুরা কি আছে? সর্টেড আছে। এটাই হলো আমাদের কি? রাডিক্স শর্ট। এটা হলো আমাদের রাডিক্স শর্ট। তো রাডিক্স শর্টটা কিভাবে করলাম আমি আবার বুঝাচ্ছি। প্রথমে এই ভ্যালুগুলো দেওয়া ছিল, পরে লাস্টে, মানে এই যে লাস্টের ডিজিটটা অনুযায়ী আমি সাজাইলাম, সাজানোর পরে এই সাইকেলটা পাইলাম, তাই না? এই সাইকেল, পরে এই সাইকেলটার আবার 2 নম্বর ধরে ধরে আমি পরের সাইকেলটা বানাইলাম। এই 2 নম্বরটা ধরে ধরে পরের সাইকেলটা বানাইলাম, ঠিক আছে? পরের সাইকেলটা বানানোর পরে পরের সাইকেলে আবার কি? এই 3 নম্বরটা আমি ধরে ধরে থার্ড সাইকেলটা বানাইলাম। থার্ড সাইকেল, এখন যেহেতু আমার একটা সংখ্যা বেশি আছে, এখানে 4টা, সো আমার আরেকটা স্টেপ যেতে হবে। যেহেতু টোটাল সংখ্যা 4টা স্টেপ যেতে হবে, সেজন্য কি এইটা থেকে আবার আমি আরেকটা স্টেপ বানালাম লাস্ট সংখ্যা। যেহেতু এটা 4 নম্বর কোনো সংখ্যা নাই, তার মানে ইন্টিজারের 4 নম্বর যদি কিছু না থাকে, তার মানে এটা কি 0। এটার 4 নম্বরে কিছু না থাকলে 0, এটারও 0, এটার 1, এটার আবার 0। সো এটা দিয়ে আবার আমি 4 নম্বর সাইকেলটা বানাইলাম, শর্টেড হয়ে গেল। সো ফার্স্ট সাইকেল থেকে সেকেন্ড সাইকেল বানাইলাম, সেকেন্ড থেকে থার্ড বানালাম, থার্ড থেকে ফোর্থ বানালাম। সো টোটাল কয়টা সাইকেল হবে? ম্যাক্সিমাম যে সংখ্যাটা, যতগুলো সংখ্যা ততগুলো সাইকেল হবে। অর্থাৎ রেডিক্স শর্টের সাইকেল কি? যেই সংখ্যাটা সবচেয়ে ম্যাক্সিমাম বা যতগুলো নাম্বার থাকবে, সেটাই হলো আমার রেডিক্স শর্টের সাইকেলের সংখ্যা। সেটা আমার কি? রেডিক্স শর্টের সাইকেলের সংখ্যা। এই হলো আমাদের রেডিক্স শর্ট। এবার সবাই কমেন্ট করেন, একটু জানান আমাকে যে সবাই রেডিক্স শর্টটা বুঝছেন কিনা, রেডিক্স শর্টটা বুঝছেন কিনা সবাই। হ্যাঁ, ফোর্থ প্লেসে 1 আছে, সেজন্য তো আমি 1 বসাইলাম। এই যে ফোর্থ প্লেসে 1, সেজন্য 1 বসাইলাম। 1 এর ঘরে 1 4 7 6 5, এটা তো 1 এর ঘরে গেছে। এই যে 1 এর ঘরে গেছে আমার এটা। এইগুলো হলো আমার 0-র ঘরে, এটা হলো 1 এর ঘরে। আচ্ছা আচ্ছা, মামুন এম ও বি, বুঝছেন এবার? আচ্ছা, ভেরি গুড। 4 নম্বরে ফোর্থ সাইকেল, 4 নম্বরে ফোর্থ সাইকেল আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফোর্থ সাইকেলে 1 4 6 5। হ্যাঁ, তাসফিয়ামণি ঠিক আছে।
ফোর্থ সাইকেলে 1465 আসবে, কারণ বিকজ অফ 1465টা তো আমার 1-এর ঘরে, 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বর 1, তার মানে কি 1-এর ঘরে বসছে সে। ঠিক আছে, আপনি একটু খাতায় করলে বুঝতে পারবেন। আমি এখানে 00গুলো এই সাইডে, যে 00গুলো এই সাইডে দেওয়াতে প্রতিটা ঘরে আপনি 00 দিয়ে দিয়ে করেন, দেখবেন চলে আসবে। সো যদি 5টা ডিজিট থাকলো তাহলে 5টা সাইকেল থাকতো, এখন 4টা ডিজিট, সেজন্য 4টা সাইকেল। সো রাডিক শট কীভাবে কাজ করে আমার মনে হয় সবাই ক্লিয়ার, অনেক সহজ না? বুয়েট ভর্তি পরীক্ষা এটাই আসছিল, যে এরকম নাম্বার দিয়ে বলছিল যে একটা রাডিক শট কী করে ইমপ্লিমেন্টেশন করবো দেখাও। সো আমরা যদি এরকম সাইকেল করে দেখাই দিতাম 4টা সাইকেল করে, তাহলে হয়ে যেত। পরীক্ষার খাতা আপনারা যদি দেখেন যে খাতা অল্প দিছে বুয়েটে, তখন এই গড়টা করার দরকার নেই, এই গড়টা আমি বোঝানোর জন্য করছি। এই যে গড়টা, এটা আমি বোঝানোর জন্য করছি। আপনারা জাস্ট ফার্স্ট সাইকেল করে দিবেন অটোমেটিক, সেকেন্ড সাইকেল করে দেবেন, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেল, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এই গড়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি আর কি। হ্যাঁ, ফোর্থ সাইকেল কি শুধু অ্যান্সার হবে? ভেরি গুড। হ্যাঁ, রুল আমিন, ফোর্থ সাইকেলটাই অ্যান্সার হবে। কারণ কি, এখানে তো ম্যাক্সিমাম 4টা এই সংখ্যা, সরি এটা তো 0 নাই, এখানে হলো 4টা সংখ্যা, তাই না? 1টা 2টা 3টা 4টা, এটা তো ম্যাক্সিমাম। সো 4টা সাইকেল হবে। যদি সংখ্যা 5টা ডিজিটের সংখ্যা থাকতো, তাহলে 5 নম্বরে যা রেজাল্ট পাইতাম। সো ম্যাক্সিমাম যে সংখ্যাটা যেই ডিজিটে আছে, ওই ওই জায়গাতে যা আমরা হলো যে রেজাল্টটা পাবো। সো এটাই হলো এটার মজা, অনেক সহজ আর কি। হ্যাঁ হ্যাঁ শফিক, তুই অনেক সহজ ব্যাপারটা, তাই না? অনেক মজার। সো উই মে বি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট, যে এই জিনিসটা কতটুকু সহজ। তো এটা যদি সহজ হয়, তাহলে আমরা নেক্সট পড়া চলে যাব। 30 সেকেন্ড রেস্ট, কমেন্ট করতে পারেন 30 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, আচ্ছা স্যার, সবাই এ পর্যন্ত বুঝলাম? আচ্ছা, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, সবাই কি কি বুঝলেন একটু বলেন। ওকে, সো আমরা এখন চলে আসবো নতুন পড়ায়। আমাদের এখনকার পড়া হলো গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি অ্যাপ্রোচ, হ্যাঁ, গ্রিডি অ্যাপ্রোচ কি জিনিস আমরা সেটা এখন বুঝবো। সো গ্রিডি অ্যাপ্রোচ কি জিনিস সেটাকে আমরা বুঝবো। হ্যাঁ, সো আমরা বুঝলাম, এখন আমরা গ্রিডি অ্যাপ্রোচটা দেখব। হ্যাঁ, আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচ কি? গ্রিডি অ্যাপ্রোচ হলো ফাইন্ড বেস্ট অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন। আচ্ছা, ওই যে যারা একটা পরীক্ষা দিচ্ছে না কয়েকদিন আগে, যে আমি কোশ্চেন কালেকশনের জন্য গিয়েছিলাম, লাস্ট একটা পরীক্ষা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, যেটা বুয়েট নিয়েছিল, ওখানে গ্রিডি অ্যাপ্রোচ থেকে একটা প্রবলেম ছিল। আপনারা হয়তো অনেকে বুঝেন নাই প্রবলেমটা। ওই যে অনেকগুলো নোড ছিল, নোডের মধ্যে 2টা আমরা ক্লাস্টার করব, ক্লাস্টারগুলোর মধ্যে শর্টেজ ভাবে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায়, এরকম একটা ফ্যাক্টর, এরকম একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, সো ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি গ্রিডি অ্যাপ্রোচ থেকে দিছে। কোথেকে দিছে? গ্রিডি অ্যাপ্রোচ থেকে দিছে। যাই হোক, সো ফাইন্ড বেস্ট অপটিমাল সলিউশন, এটা মানে কি? হ্যাঁ, এটা আমরা একটু বুঝবো। ফাইন্ড বেস্ট অপটিমাল সলিউশন, এই ব্যাপারটা আসলে কি বলছে সেটা আমরা বুঝবো। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমাদের এখানে আছে কুদ্দুস, আর এখানে আছে ধরেন জরিনা। হ্যাঁ,
কুদ্দুসের বাড়ি থেকে জরিনার বাড়ির ডিস্টেন্স হলো 800 কিলোমিটার। মানে কুদ্দুস জরিনারে এত বেশি ভালোবাসে যে 800 কিলোমিটার দূরে জরিনার সাথে সে গভীর প্রেমে আচ্ছন্ন। এখন জরিনা একদিন বসলো যে আমার তো বার্থডে, তুমি কি আইবানি আমার দেখতে? এখন কুদ্দুস কয় যে 1 বছর ধরে প্রেম করলাম, এখন তো তোমার বার্থডে, আমার তো আশাই লাগে, নাহলে তো মান সম্মান আর কিছু থাকবে না, মান সম্মান আর কিছু থাকবে না। তো তখন যখন জরিনা অ্যাপ্রোচ করছে যে তোমাকে তো আমার কাছে আশাই লাগবে, তখন কুদ্দুস কি করলো? ফাইন্ড ওয়ে বের করলো যে জরিনার কাছে আমি যাবই। কুদ্দুস কি বলল? জরিনার কাছে আমি যাবই, আমি যাবই। আচ্ছা আচ্ছা, সো জরিনার কাছে সে যাবই। তো কিভাবে যেতে পারে? এখন কুদ্দুসের যাওয়ার রাস্তা আছে কয়েকভাবে। সেটা হলো যে পায়ে হেঁটে, তারপরে যেতে পারে সাইকেলে চলে, তারপর কুদ্দুস যাইতে পারে ট্রেনে করে, কুদ্দুস যাইতে পারে বিমানে করে। তো কুদ্দুস জরিনার কাছে কয়ভাবে যেতে পারে? 4 ভাবে: পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, ট্রেনে করে, অথবা বিমানে চড়ে। এখন দেখা গেল কুদ্দুস যদি জরিনার কাছে পায়ে হেঁটে যায় তাইলে তার লাগবে 1 মাস। কয় মাস লাগবে? 1 মাস। আমি জরিনার এই লেখাটা মুছে দিই। তো পায়ে হেঁটে গেলে লাগবে 1 মাস। সাইকেলে যদি যায় তাহলে 15 দিন। তাইলে জরিনার বার্থডে শেষ। ওদিকে কুদ্দুস যে চাকরি করে তার তো চাকরি তো করতেই হবে। তো 15 দিন তো আর সে ছুটি পাবে না, পায়ে হেঁটে 1 মাসও যেতে পারবে না। বিমানে যদি যায় তাহলে তাকে লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আচ্ছা, যদি ট্রেনে যায় তাহলে লাগবে 6 আওয়ার বা 6 ঘন্টা। এখন কুদ্দুসের জন্য কোনটা ভালো হবে? কোনটা ভালো হবে একটু সবাই আমাকে বলেন তো ভাই। কুদ্দুসের জন্য কিসে যাওয়া সবচেয়ে বেটার হবে? জরিনার কাছে যাওয়ার জন্য কুদ্দুস জরিনার কাছে কিসে যাওয়ার জন্য সবচেয়ে বেটার হবে বলেন। সবার কাছে একটু অ্যান্সার চাচ্ছি প্লিজ। আপনাদের বইয়েটা যে কোশ্চেনটা আসছিল সেটা আসলে এখন আমি পড়াইলে আপনারা বুঝবেন। হ্যাঁ, সো বিমানে নাফিসি সুমাইয়া বিমানে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিমানে মামুন এম ওবি। মামুন এম ওবি, আপনি কি জব করেন কি না একটু জানেন তো আমাকে কমেন্টে। সো সবচেয়ে ভালো হবে কি? বিমানে গেলে। সো বেস্ট সলিউশন কি হলো? আমরা কি পাইলাম? বেস্ট সলিউশন হলো বিমানে। বেস্ট সলিউশন হলো বেচারা কুদ্দুস 8,000 টাকা দামি বেতনে চাকরি করে। 8,000 টাকা বেতনে চাকরি করে। তো বেচারা কুদ্দুস যদি 8,000 টাকা বেতনে চাকরি করে তাহলে বিমানে যাওয়া কি তার জন্য পসিবল হবে? এত টাকা ভাড়া দিয়ে অবশ্যই পসিবল হবে না। তার মানে কি বিমানে যাওয়া পসিবল না, বিমানে যাওয়া পসিবল না। সো এটা কি? এই যে বিমানে যাওয়া পসিবল না, এটাকে আমরা বলবো অপটিমাল না। অপটিমাল না। আরে যন্ত্রণা, কে ফোন দেয় এবার? হ্যাঁ, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সো এই যাওয়াটা কি, এই ব্যাপারটা হলো অপটিমাল না। কি বললাম? যে এই যে বিমানে যাওয়া, হ্যাঁ, আচ্ছা, সো এই যে বিমানে যাওয়া, এই যে বিমানে যাওয়া পসিবল আছে, এটা অপটিমাল না। তাহলে তার জন্য ট্রেনে গেলে ভাড়া লাগবে 300 টাকা। সো তার জন্য অপটিমাল, তাহলে বেস্ট অপটিমাল সলিউশন, তার জন্য বেস্ট অপটিমাল সলিউশন কি? ট্রেনে যাওয়া। বেস্ট অপটিমাল সলিউশন হলো ট্রেনে
যাওয়া। অর্থাৎ সে যদি ট্রেনে যায়, মানে কুদ্দুস যদি ট্রেনে যায়, তাহলে সে জরিনাকে অতি সহজেই রিচ করতে পারবে, অর্থাৎ জরিনার কাছে সে পৌঁছতে পারবে। সো বেস্ট সলিউশন আর বেস্ট অপটিমাল সলিউশন দুইটা এক না, দুইটা কি একই জিনিস, একই না, দুইটা কি একই না। তাহলে বেস্ট সলিউশন কি, বিমানে যাওয়া। বিমানে যাওয়া ছিল এই বেচারার জন্য বেস্ট সলিউশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে কুদ্দুসের জন্য বিমানে যাওয়া ছিল বেস্ট সলিউশন, বাট বেস্ট সলিউশন বিমানে যাওয়া। কিন্তু আমরা যদি বলি বেস্ট অপটিমাল সলিউশন কি, কারণ তার পকেটের কথা চিন্তা করবে, পকেট প্লাস টাইম। আমরা যদি দুইটাকে চিন্তা করি তাহলে তার জন্য বেস্ট অপটিমাল সলিউশন হলো কি, ট্রেন। বেস্ট অপটিমাল সলিউশন কি, ট্রেনে যাওয়া। বেস্ট অপটিমাল সলিউশন হলো ট্রেনে যাওয়া। এখন আমি যদি ধরেন চিটংয়ের কারোর সাথে একটা সম্পর্কে জড়ায় যাই, বা খুলনা বা কি বলে কুড়িগ্রাম নীলফামারীর কারোর সাথে যদি আমার রিলেশন হয়ে যায়, তাহলে আমি তো অবশ্যই বিমানে যাইতে পারবো না, কারণ আমার এত টাকা নাই। তখন আমার কিছু যেতে হবে, অবশ্যই ট্রেনে যেতে হবে। সো ট্রেন ইজ দ্য বেস্ট অপটিমাল সলিউশন এই এর জন্য। সো আমাদের গ্রিডি অ্যাপ্রোচ, আপনারা কি বুঝছেন জিনিসটা, বুঝছেন উদাহরণটা? সো গ্রিডি অ্যাপ্রোচ কি খোঁজে, গ্রিডি অ্যাপ্রোচ খোঁজে হলো বেস্ট অপটিমাল সলিউশন। বেস্ট অপটিমাল সলিউশন খুঁজে। হ্যাঁ, আচ্ছা, বেস্ট অপটিমাল সলিউশন খুঁজে। তো সবাইকে এ পর্যন্ত বুঝছেন এইটা গ্রিডি অ্যাপ্রোচের কাহিনী কি সেটা বুঝছেন সবাই? আচ্ছা, সবাই বুঝছেন কিনা আমার একটু জানান যে, হ্যাঁ সবাই বুঝছেন কিনা একটু জানান যে বেস্ট অপটিমাল সলিউশনটা কি। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই বুঝলে ভালো। এবার আমি এটাকে মুছে দিই। হ্যাঁ, সো আমরা একটা বাস্তব উদাহরণ যাই। সো আমরা এখন যাবো বাস্তব উদাহরণে। সো এটা আমার এস এ বি, আর এখানে আছে আমার ডি, এটা আছে ওয়াই জেড। সো আমি যদি বলি 2 10 1 1 15 1। আচ্ছা, সো আমার যদি ডেস্টিনেশন হয়, এটা যদি আমার ডেস্টিনেশন হয় আর এটা যদি সোর্স হয়, হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে যাব? দেখেন, প্রথমে ছোট 2 পাইলাম, ছোট। এখন যদি আমি এখান দিয়ে যাই, তাহলে এই রুটটাতে যেতে বসতে আমার কত লাগে, 2 + 15 + 1। কিন্তু এটা প্রথমে বড় পাইলাম, কিন্তু যদি এখান দিয়ে আমি যাই তাহলে কত লাগে, 10 + 1 + 1 মানে 12। তাহলে 12তে আমি এখানে পৌঁছে যেতে পারছি, আর এখানে 18তে আমি বসতেছি। সো ছোট দেখিয়া তোমরা করিস নে ভয়। হ্যাঁ, সো আমরা এইটাই হলো আমার অপটিমাল সলিউশন। এই যে ব্যাপারটা ঘটছে, যে বড় হওয়ার পরেও ফাইনালি আমি ছোট পাইছি, এই জিনিসটাকে আমরা বলবো অপটিমাল সলিউশন। এই জিনিসটাকে আমরা কি বলবো, সলিউশন, অপটিমাল সলিউশন। সো আমরা বোধ হয় অপটিমাল সলিউশন কি জিনিস সেটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? সো অপটিমাল সলিউশন কি জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছি। সবাই কি বুঝছি ভাই? সবাই বুঝছি গ্রিডি অ্যাপ্রোচটা কি জিনিস, বা কি খোঁজে অ্যাকচুয়ালি, বা কি খোঁজে? আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, সো এক্সাম্পল কি কি আছে? ন্যাপস্যাক প্রবলেম, তারপরে আছে কি মিনিমাম স্পেনিং, ট্রিমস, তারপর আছে কি পুরস্কার।
সো আমরা এ পর্যন্ত বুঝছি। ওকে, সো ন্যাপস্যাক প্রবলেম এটা আমি পড়াবো না, এটা হলো অনেক সহজ, এটা হোমওয়ার্ক থাকবে। আমি আজকে পড়াবো মিনিমাম স্পেলিং ট্রি, প্রিমস অ্যালগরিদম, ক্রুশকাল অ্যালগরিদম। এই তিনটা জিনিসকে আমি উইদিন 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। হ্যাঁ, সো আমরা কথা না বাড়িয়ে চলে আসি পড়াই। সো স্পেলিং ট্রি কি? মিনিমাম স্পেলিং all spanning tree of a graph is just a subgraph that contain all the vertex and is a tree. আচ্ছা, এক্সাম্পল কি? প্রিমস ক্রুশকাল অ্যালগরিদম। হ্যাঁ, সো এগুলো হলো আমাদের মিনিমাম স্পেনিং ট্রি। তো মিনিমাম স্পেনিং ট্রিতে কি বলছে যে ইজ জাস্ট এ সাবগ্রাফ, হ্যাঁ, কন্টেইন অল দ্য ভার্টেক্স। মিনিমাম স্পেনিং ট্রি কি? ধরেন আমি একটা ভার্টেক্সকে বানাইলাম, একটা ট্রি আছে, ট্রিটাকে আমি ছোট ছোট খণ্ডে ভাগ করলাম। ছোট ছোট খণ্ডে ভাগ করলাম, ছোট ছোট খণ্ডে ভাগ করার পরে আমি কি পাইলাম? একটা মিনিমাম স্পেনিং ট্রি পাইলাম। হ্যাঁ, আচ্ছা 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 হ্যাঁ, শফিক তুহিন, হ্যাঁ বিমানে যাইতে হবে। ঠিক আছে ভাই, বিমানে যাওয়ার ডেস্টিনেশনটা ঠিক করে দিয়ে আমি যাবো না। হ্যাঁ, ওকে ফাইন। সো আমরা চলে আসি, আমরা এখন মিনিমাম স্পেলিং ট্রি একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ, এক্সাম্পলটা আমি নেট থেকে নামাইছি, নামাইছি। সো আমি এটা নেট থেকে নামানোর পরে আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, টিপস এটা পরীক্ষা আসে। হ্যাঁ, এই যে বুয়েটে আসছে, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। হ্যাঁ, আচ্ছা, সো পরীক্ষা ওখানে ক্লাস্টারিং করে দেওয়া ছিল, আপনারা জাস্ট এই জিনিসটা অ্যালগরিদমটা ইউজ করলেই চলতো ওখানে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা একটু দেখি। এ সি বি আচ্ছা, সো এই যে জিনিসটা, হ্যাঁ, এটা হলো আমাদের মিনিমাম স্পেনিং ট্রি। ওকে ফাইন। সো আমরা এই জিনিসটাকে এখন বুঝবো কিভাবে। হ্যাঁ, প্রথম স্টেপ 1, রিমুভ all loops and remove the same path which contain maximum value of two same node to same node. আচ্ছা,
কি বললাম যে আমি যেটা বলছি সেটা হলো যে একটা সাইকেলের মধ্যে এই যে আমাদের গ্রাফটা আছে, সবাই তো শুনতেছেন তাই না? তা আমি যেটা বলছি, এই আমি কিন্তু আউটপুটে দেখতেছি, কেউ না বুঝলে সাথে সাথে কমেন্ট করবেন। সো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার মধ্যে সবগুলা লুপস আমরা লুপ সবগুলা লুপ কি করব, রিমুভ করে দিব। আবার হলো সেম পাথের মধ্যে যদি সবচেয়ে বড় ভ্যালুটা থাকে সেটা আমরা রিমুভ করে দিব। তো দেখেন এখানে লুপ আছে নিজের মধ্যে তাই না, এটা আমরা রিমুভ করে দিলাম। আবার সেম পাথ, এই দেখেন এ আর বি দুইটা নোড, এই দুটার মধ্যে সেম দুইটা লাইন না, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, তাহলে সেম লাইন দুইটা, তো দুইটা রাস্তা আছে। তাহলে আমরা হ্যাঁ এটা তো প্রিমস, এই যে লেখলামই তো প্রিমস নাফিস কি জানি নাজমুল সাদাত, প্রিমস তো লেখলামই এটা। তাহলে এটার মধ্যে আমরা কি করব, এই যে ম্যাক্স দুইটা সেম রাস্তা আছে, সেম রাস্তার মধ্যে যে বড় রাস্তা তাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ তাকে হিসাবে রাখারই দরকার নেই। সো বড় রাস্তাটাকে এই নয়, এই বেচারা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের নতুন গ্রাফটা কি কম দাঁড়াবে, দাঁড়াবে এরকম এস এ 7 সি 8 3 8 বি, তারপরে কি হবে ডি 3 2 5 2 টি। এটা আমার হলো নতুনটা দাঁড়াবে। হ্যাঁ আচ্ছা, এটা আবার নতুন নতুন মানে নতুনটা দাঁড়াবে। হ্যাঁ সো নতুন গ্রাফটা আমরা পাইলাম, এটা আমরা মুছে দিই। হ্যাঁ স্টেপ 1। আচ্ছা এবার আমরা অন্যদিকে ঘুরি। আচ্ছা এটার নাম আবার লিখি প্রিমস। হ্যাঁ ওকে, সো এখন নতুন লুপ থেকে আমরা সেকেন্ডলি কি করব, আমরা চেক দ্য আউটগোয়িং এজ ফ্রম দ্য সোর্স। হ্যাঁ স্টেপ 2, স্টেপ 2। হ্যাঁ এটা হলো আমরা সোর্স সিলেক্ট করব, লাইক এখানে আমরা সোর্সকে ধরে নিই এস হলো আমাদের সোর্স। হ্যাঁ এটা হলো আমাদের কি, আমরা সোর্স সিলেক্ট করব। তারপর স্টেপ 3তে কি হবে, স্টেপ 3তে সোর্স থেকে আমরা শর্টকাটে যাব, সোর্স থেকে ছোট ছোট রাস্তায় যাব, ছোট রাস্তায় যাব, বাংলায় লিখলাম। হ্যাঁ ইংলিশে আর লিখেন আপনারা, রাস্তায় যাব। তাহলে কিভাবে যাওয়া যায় সেটা একটু আমরা ডিফাইন করি। হ্যাঁ আচ্ছা সেটা হলো, তাহলে আমরা আবার গ্রাফটাকে একটু আট করি। এস এ 7 8 সি, এটা হলো আমাদের 3 বি, এটা হলো আমাদের 6 3 5 2 টি। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা আমরা এবার ছোট ছোট পথে যাই। হ্যাঁ না স্টার্টিং নোটটা বলে দেওয়া থাকবে না, আপনি ধরে নেবেন, আমি ধরে নিলাম এটা। হ্যাঁ এখন দেখেন এস থেকে সবচেয়ে ছোট পথে যাওয়ার রাস্তা কোনটা। হ্যাঁ তাহলে এস থেকে হ্যাঁ সবচেয়ে ছোট পথে যাওয়ার রাস্তা হলো আমাদের এই 7। আমি কি এই পথে যাব তাই না, তাহলে আমি কি নেব এস, এই পথে গেলাম এ 7। হ্যাঁ 8 দিয়ে গেলাম না কেন, 8 বিকজ 7 ইজ গ্রেটার দেন 8, এই দুইটা। এখন দেখেন এ থেকে কোন পথে যাওয়া যাবে, এ থেকে যাওয়া যায় বিতে সিতে, মানে এ থেকে যাওয়া যায় বিতে, আবার এ থেকে যাওয়া যায় সিতে। এখন বিতে ডিস্টেন্স কত 6 আর সিতে ডিস্টেন্স কত 3, তাহলে আমরা কি যাব, অবশ্যই 3-এ যাব, কারণ এটা আবার সবচেয়ে ছোট পথ। হ্যাঁ আমরা আগে ছোট দিয়ে ঘুরি,
যদি সব ভিজিটেড হয়ে যায় তাহলে ভিজিটেড হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন কোনো সাইকেল হতে পারবে না। মনে রাখবেন কি, কোনো সাইকেল হতে পারবে না। যদি সাইকেল হয় তাহলে সেটার শর্টেজ পাথ হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি থ্রিতে গেলাম, থ্রিতে যে সিতে চলে গেলাম। এখন আমরা আসবো সিতে। সি থেকে কোথায় যাওয়া যায়, হ্যাঁ খুঁজি। তাহলে আমাদের সি থেকে যাওয়া যায় বিতে 4-এ, সি থেকে যাওয়া যায় ডিতে 3-এ। তাহলে আমরা কি অবশ্যই ডিতে যাব। হ্যাঁ, অবশ্যই কিতে যাব, ডিতে যাব। তাহলে গেলাম ডিতে 3-এ। এখন এখন ডি থেকে যাওয়া যায় বিতে 2-এ, টিতে 2-এ। আমরা একটা লাইন দিয়ে বিতে চলে গেলাম, বিতে 2-এ চলে গেলাম। এখন হলো মেইন খেলা। এখন দেখলাম যে এই টিতে যাইতে বি এর লাগে 5, কিন্তু ডি থেকে যাইতে লাগে 2। তার মানে কি হবে, তার মানে কি হবে, তার মানে কি হবে? এখন যখন বিতে আসলাম তখন যদি দেখি যে পিছনের স্টেপটা থেকে তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, পিছনের স্টেপটা থেকে মানে আগের স্টেপ থেকে সহজেই যাওয়া যাচ্ছে, আর পরের স্টেপে গেলে দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা অপটিমাল সলিউশন খুঁজবো। তখন কি খুঁজবো? অপটিমাল সলিউশন খুঁজবো। তখন খুঁজবো অপটিমাল সলিউশন। অর্থাৎ যে সামনে সামনে যাইয়া ফরওয়ার্ডিংয়ে যাইয়া সামনের নোট থেকে এখানে যেতে আমার বেশি ভ্যালু লাগতেছে, এখানে যেতে কি বেশি ভ্যালু লাগতেছে, তখন আমরা এই নোট থেকে আর যাব না, তখন আমরা পেছনের নোট থেকে চলে যাব 2 দিয়ে, কারণ পেছনের নোটটা হলো আমার অপটিমাল। ধরেন আপনি একটা রাস্তা দিয়ে গেলেন, এখন একটু সামনে চলে যায় দেখলেন যে আপনি যেই জায়গায় যাবেন সেটা আসলে পিছন দিক দিয়ে বাইকটা নিয়ে গেলে ভালো হতো, তখন আপনি কি করবেন? সাথে সাথে বাইকটাকে ঘুরায় ফেলবেন, ঘুরায় একটু পিছনে যাবেন, যাইয়া ওই নতুন রাস্তাটাতে যাবেন। তাহলে কি আপনার জন্য সবচেয়ে সহজ হয়। তাহলে এটাই হবে। দেখেন দেখেন আমাদের কয়টা নোট ছিল? 1 2 3 4 5 6। তো এখানে আমাদের 1 2 3 4 5 6 6টা নোট ভিজিটেড হয়ে গেল। 6টা নোট যখন ভিজিটেড হয়ে গেল মানে আমাদের প্রিমস অ্যালগরিদম শেষ। সো এটা হলো আমাদের প্রিমস অ্যালগরিদম। এভাবে আমরা খুঁজবো বেস্ট অপটিমাল সলিউশনটা আমরা কি এখানে ব্যবহার করলাম, তাই না? যে পিছনের নোট থেকে দুইটাতেই সহজে যাওয়া যায়, সেজন্য সামনের নোট থেকে আর যাবো না, সামনের নোটে যে আবার পিছনে এসে সামনের নোটে গেলাম। এটা হলো আমাদের কি প্রিমস অ্যালগরিদম। তবে ক্রুশকালটা আরো সহজ। তো আমরা ক্রুশকালটা বুঝবো। সবাই বুঝছেন? বুঝলে কমেন্ট করেন। সবাই বুঝলে কমেন্টে বলেন যে বুঝছেন। হ্যাঁ, আচ্ছা। তো এটা হলো আমাদের প্রিমস গেল। এখন আমরা করবো ক্রুশকাল। ক্রুশকাল অ্যালগরিদম। আচ্ছা, ক্রুশকাল অ্যালগরিদম করবো। সেম জিনিস মানে হ্যাঁ, এস এ। সবাই বুঝছে কিনা একটু জানাবেন। না, স্টার্টিং নোট বলে তো থাকবে না, আপনি ধরে নেবেন ভাই, এটা তো আপনার কাজ, আপনি ধরে নেবেন। হ্যাঁ, শুভ বাচ্চি। হ্যাঁ, অপটিমাল সলিউশনটা ইমিডিয়েট ব্যাকট্রেকি করে আগের নোট থেকে যদি যাওয়া যায় তবে সেটাই হবে। কিন্তু তার আগের নোট থেকে যাওয়া যায় তাহলে তো আমি ওই রাস্তাটাই কি আমরা ধরবো না। হ্যাঁ, ওই রাস্তাটাই আমরা ধরবো না। শুভ বাচ্চি পরীক্ষার হলে প্রিমস অ্যালগরিদমে কখনোই অ্যান্সার করবেন না, কারণ প্রিমস অ্যালগরিদমটা হলো প্যাচ লাগাই ফেলবেন। হ্যাঁ, সব অ্যান্সার করবেন ক্রুশকালে। ক্রুশকাল অনেক সহজ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখনই আমি ক্রুশকাল দেখাবো। ক্রুশকালটা হলো খুবই সহজ। ক্রুশকালটা ম্যাথমেটিক্যালি করা যাচ্ছে এবং হিসাব করে করা যায়। দ্যাটস ওয়াই আমরা ক্রুশকালকে ফলো করব, তাইলে সবচেয়ে সহজ হবে। হ্যাঁ, সো আমরা একটু ক্রুশকালটা ফলো করি। এটা আমাদের আজকে লাস্ট টপিক। ক্রুশকালটা খুবই ইজি, পরীক্ষা আসবে। আচ্ছা, সো আমরা আগের যে ইয়াটা ছিল আমাদের, মানে আগের যে গ্রাফটা ছিল সেটা থেকে আমরা ক্রুশকাল করব। ওকে, সো ক্রুশকাল করার জন্য আমরা যেটা করে নিব সেটা হলো একটা শীট বানাই নিব এরকম। হ্যাঁ, ক্রুশকালের জন্য প্রথমে আমরা কি করব? ক্রুশকালে কি করব? হ্যাঁ,
কে বললো জানো, হাবিব আহসান। আগের নোটগুলোতে এই হিসাব করলাম না কেন? আগের নোটগুলোতে হিসাব করে আসছি রে ভাই। হিসাব করে এসে যখন এখানে আমি আসছি তখন দেখতেছি যে ওই ডেস্টিনেশনে ছোট দিয়ে যাওয়া যায়। আর আগের নোটে আপনি খুঁজে দেখেন, আগের নোট থেকে আমি ডেস্টিনেশনে যাইতে পারতেছি না, তো সেজন্য আমি এইটা ব্যাক ট্র্যাকিং করছি। আগের নোটে যদি আমি ওই হিসাব করতাম তাহলে মিলতো না। আমার কারেন্ট চলে গেছে রে, হটস্পট। আচ্ছা, সো সো আমরা একটু তাড়াতাড়ি বুঝবো। আচ্ছা, সো আমরা একটু তাড়াতাড়ি বুঝি, আমার আসলে ডাটা শেষ। সো এখানে আমরা সবচেয়ে ছোট নোটগুলোকে খুঁজবো। ছোট এজ থেকে শুরু করব, ছোট এজ থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার এখানে কারেন্ট চলে গেছে। সো যতটুকু আজ চলতেছে মোবাইল ডাটা দিয়ে চলতেছে। হ্যাঁ, চলতেছে। হ্যাঁ, আমার এখানে লেখা আসছে ছোট এস থেকে শুরু করব। তাহলে ছোট এস কি কি আছে ভাই? সবচেয়ে ছোট এস আছে আমার বি কমা ডি 2, তারপরে আছে ডিটি, আছে 2, তারপরে আছে এসি 3, সিডি 3, তারপরে আছে সিবি 4, তারপরে আছে বিটি 5, তারপর আছে এবি 6, তারপর আছে এসএ 7, তারপর আছে এসসি 8। এটা আমার সবচেয়ে ছোট নোট। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে ছোট নোট। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ, আমার ক্লাসটা 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ কারেন্ট নাই, মোবাইলের ডাটা শেষ, তো ডাটা প্রবলেম হয়ে যাবে। সো এটা হলো আমাদের নোটগুলো। হ্যাঁ, তখন আমি কি করব? তখন আমি ছোট থেকে নেওয়া শুরু করব, হ্যাঁ, তো আমি কিভাবে ছোট থেকে নিব? আমরা একটু ছোট করি, এটাকে ছোট করে আমরা একটু দেখি। হ্যাঁ, ছোট থেকে নেই। প্রথমে নিলাম বিডি। হ্যাঁ, সো আমি প্রথমে নিলাম বি, আর হলো ডি, বিডি 2। ঠিক আছে, বিডি 2। আচ্ছা, আচ্ছা, তারপর কি বিডি, তারপর আছে ডিটি, তারপর আছে কি ডিটি, মানে ডিটি। দেখেন আমরা কোথায় এইভাবে কতটুকু নিব? যদি সাইকেল হয়ে যায় তাইলে নিব না। এই যে প্রথমটা নিলাম, পরেরটা নিলাম, যদি সাইকেল হয়ে যায় তাইলে আমরা নিব না। সাইকেল হয়ে গেলে সেটা বাদ। হ্যাঁ, কেমনে বাদ হবে একটু খেয়াল করি আমরা। একটু কথা না বলি, জাস্ট 1 মিনিটের মধ্যে খেয়াল করি। সো সাইকেল হলে সেটা বাদ হবে। সো সাইকেল কিভাবে হবে সেটা কি করে বুঝবো? আচ্ছা, সাইকেল কিভাবে হবে সেটা আমরা এখনই বুঝতে পারবো। সাইকেল হবে যে এভাবে, দেখেন শিট। আচ্ছা, সাইকেল কিভাবে হবে? ডিটি নিলাম, তারপর আমরা এসি নিব, এসি। সো এসি কোথায়? এসি আমরা নিয়ে নিলাম, এ অ্যান্ড সি নিলাম, এসি। এসি কত নিব? 3 নিব। এসি নিব কত? 3। তাহলে এসি আমাদের শেষ। তারপরে আছে সিডি, সিডি কত? 3। ছোট থেকে শুরু করলাম, আমরা আগে সর্টিং করে নিলাম। হ্যাঁ, আগে সর্টিং করে নিছি কিন্তু। হ্যাঁ, তারপর সিডি কত আছে ভাই? সিডি আছে আমার হলো 3 নিলাম। তারপরে আছে কি সিবি, সিবি কত? 4। এখন যদি আমি এই সিবিটা নেই তাহলে দেখেন একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে না? একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে বদ্ধ লুপ